সাবধান, আপনি কি ডেটিং অ্যাপ ব্যবহার করেন বা ডেটিং অ্যাপ ব্যবহার করবেন বলে ভাবছেন, তাহলে এক্ষুনি সতর্ক হন। কারণ এই ডেটিং অ্যাপ কতটা ভয়াবহ বা এর ক্ষতিকারক দিক কতটা প্রকট আপনি সেটা বুঝতেও পারছেন না। নমস্কার, আমি শঙ্খ, কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনি হয়তো ভাবতে পারেন যে এই ডেটিং অ্যাপে আপনার তরফে কোনো সমস্যা হবে না, কিন্তু এমনটা হতেই পারে পরবর্তী নাম্বারটা আপনারই এলো, তখন কিন্তু ব্যথা হবে, কিন্তু আপনি আওয়াজ করতে পারবেন না। আর সেই কারণে আজকের এই পর্বের নানা দিক থেকে আমি এই ডেটিং অ্যাপের যে ভয়াবহ দিক সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কোনো লাইক কমেন্ট সেভাবে করছেন না। ইউটিউব কিন্তু আমার চ্যানেলে রিচ ডাউন করে দেবে। তাই আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার এই চ্যানেলে আমি শর্টস আপলোড আর করব না, তার জন্য শঙ্খ ঘোষ নামে একটা নতুন শর্টসের চ্যানেল আমি ওপেন করেছি। আপনারা চাইলে সেই চ্যানেলের মেম্বার হতে পারেন। আপনারা গিয়ে অবশ্যই সেই চ্যানেলটা দেখুন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আচ্ছা, এবার ফিরে আসি মূল আলোচনায়। আজকের এই পর্বে এই ডেটিং স্ক্যাম বা ডেটিং অ্যাপ আমাদের জন্য কতটা ক্ষতিকারক, ইয়াং জেনারেশনদের কতটা ক্ষতি করছে, আমি সেগুলো আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম কম্পিউটারাইজ ডেটিং পরিষেবা চালু হয়েছিল 1964 সালে সেন্ট জেমস কম্পিউটার পরিষেবা, যা কম্প্যাক্ট নামে পরিচিত হয়েছিল। এরপর 1995 সালে ম্যাচ.কম এবং 2009 সালে গ্রিন্ডার সমকামী মানুষদের কথা মাথায় রেখে ডেটিং অ্যাপটি লঞ্চ করা হয়। আর এর ঠিক 3 বছর পর চালু হয় টিন্ডার, যা অনলাইন কাপল ডেটিং অ্যাপ হিসাবে বেশি জনপ্রিয়। টিন্ডার অ্যালগোরিদম ইউজারের লোকেশন ও আরো কিছু ফ্যাক্টর নিয়ে অন্য ইউজারের সাথে কানেক্ট করে দেয়। 2017 সালে টিন্ডার ওয়েব ভার্সন চালু করে। যাত্রা শুরুর সময় টিন্ডার সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যেত, কিন্তু 2015 সালে টিন্ডার তাদের বিজনেস মডেলে কিছু পরিবর্তন আনে, যা প্রিমিয়াম মডেল নামে পরিচিত। সারা বিশ্বে এখন টিন্ডারের গ্রাহক সংখ্যা 100 মিলিয়নেরও বেশি। এবার প্রশ্ন হলো, এই ডেটিং অ্যাপে আপনি প্রতারিত হচ্ছেন কিভাবে? আমি স্টাডি করতে গিয়ে এটা জানতে পেরেছি, ডেটিং অ্যাপ মূলত বয়স্ক মানুষদের বা প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে প্রথম লঞ্চ করা হয়েছিল। তারা যেন নিঃসঙ্গ বোধ না করে, তাদেরকে বন্ধু খুঁজে দেওয়ার উদ্দেশ্যে এটা লঞ্চ হয়। কিন্তু ইন্টারনেট ইজি হয়ে যাওয়ার কারণে আর সকলের হাতে ফোন চলে আসার কারণে এখানে অনেক স্ক্যামাররা ঢুকে পড়ে, এবং কিভাবে তারা প্রতারণার ফাঁদ পাতে আমি বিভিন্ন কেস স্টাডি করতে গিয়ে জেনেছি। আমি যদি বিভিন্ন কেস নিয়ে এখানে বলতে শুরু করি তাহলে হয়তো 2 ঘন্টাতেও কুলাবে না, আলাদা একটা পর্ব হয়ে যাবে। কিন্তু আমার এতটাই রুচিগর্হিত মনে হয়েছে যে আমি আলাদা কোনো পর্ব আর করতে চাই না। আজকের এই পর্বে আপনাদেরকে সচেতন করতে চাই। 2টো কেস আমি আপনাদেরকে বলবো। তার প্রথমটা অনেকটা এরকম, একটা সিঙ্গেল ছেলে একটা গার্লফ্রেন্ডের জন্য সে টিন্ডারে অ্যাকাউন্ট খোলে। টিন্ডারে অ্যাকাউন্ট খোলার পর তার একটা মেয়ের সাথে আলাপ হয়। সেই মেয়েটার নাম রোজি। মেয়েটা জানায় তার ব্রেকআপ হয়ে গেছে, সেই কারণে সে সেখানে অ্যাকাউন্ট খুলেছে। তবে নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট। যাই হোক, তাদের মধ্যে বেশ কিছু চ্যাটস হয়। চ্যাটসটা অনেকটা টু দ্য পয়েন্ট, হাই, হ্যালো, কেমন আছো, এই পর্যন্ত। আমরা যখন কোনো মানুষের সাথে আলাপ করি তখন প্রথমে আমরা জানতে চাই সে কি ধরনের সিনেমা দেখতে ভালোবাসে, কি ধরনের খাবার খেতে ভালোবাসে, কি ধরনের বই পড়তে ভালোবাসে, তার লাইফস্টাইলটা কেমন, সেগুলো জানার চেষ্টা করি। এক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। যেমন যেমন কথা তেমন তেমন উত্তর, সবটাই প্রায় স্টেপ বাই স্টেপ। যাই হোক, ছেলেটা এবং মেয়েটা ডিসাইড করে তারা দেখা করবে। ছেলেটা জানায় যে সল্টলেক সাইডে দেখা করলে তার সুবিধে হয়, কিন্তু মেয়েটা নানা অছিলায় সেটাকে ক্যান্সেল করে পার্ক স্ট্রিটে দেখা করতে চায়। যাই হোক, ছেলেটা বুঝতে পারে যে পার্ক স্ট্রিট হয়তো খুব রঙিন জায়গা, সেই কারণেই গার্লফ্রেন্ড সেখানে দেখা করতে বলেছে। কথা মতো সে দেখা করতে আসে। প্রথমে তাকে ফোন করে, কিন্তু মেয়েটি ফোন ধরে না। ছেলেটি ভাবে যে হয়তো এটা ফেক অ্যাকাউন্ট, না তো ফোন ধরবে না কেন। মেয়েটা ক্যাব থেকে নামে এবং তাদের মধ্যে কথা হয়।
তা ছেলেটা ভাবলো যাক এটা কোনো ফেক অ্যাকাউন্ট নয়। মেয়েটা তাকে একটা নির্দিষ্ট পাবে নিয়ে যায়। ছেলেটা তখনও বুঝতে পারেনি। সেই পাবে যাওয়ার পর সে কিছু খাবার অর্ডার করে এবং একটা বড় হুক্কা অর্ডার করে। ছেলেটা তখনও কিন্তু বুঝতে পারেনি যে কি হতে চলেছে। মেয়েটি কিছুক্ষণ পর সেই হুক্কা বাদ দিয়ে আরেকটা নতুন হুক্কা অর্ডার করে, আর সেই হুক্কাগুলোর দাম জানেন কত? ৬,০০০ টাকা। একটা নর্মাল হুক্কার কত দাম হতে পারে? ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু সেই ধরনের পাবে একটা হুক্কার দাম ৬ থেকে ৭,০০০ টাকা হয়ে থাকে। সাধারণতভাবে কোনো মধ্যবিত্ত মানুষ এই ধরনের জায়গাতে যেতে চায় না, আর যদিও বা যায় সবার আগে সে কিন্তু মেনু কার্ডটা দেখে। কিন্তু মেয়েটি কোনো মেনু কার্ড দেখেনি, যেন সে প্রথম থেকেই সবটা জানে এবং সেই পাবের ব্যক্তিদের সবাইকে সে চেনে, ওয়েটারকে সে সবাইকে চেনে। সে এইভাবে খাবার খেতে থাকে এবং হুক্কা অর্ডার করে। ১ ঘন্টার মধ্যে তাদের বিল হয় ২০,০০০ টাকা। এবার বুঝুন যে ১ ঘন্টার মধ্যে যখন ২০,০০০ টাকা বিল হতে পারে, সেখানে বুঝতে খুব বেশি সময় লাগে না যে এটা একটা ফেক জায়গা। ছেলেটা যখন বুঝে ওঠে তখন অনেকটা দেরি হয়ে গেছে। এবার এক্ষেত্রে ছেলেটা কি করবে? হয় ঝামেলা করবে, নয় বিলটা পে করে দিয়ে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসবে। ছেলেটা সেকেন্ড অপশনটাকেই বেছে নিয়েছে। সে বিলটা পে করে ঝামেলা এড়িয়ে বেরিয়ে আসে, কারণ মহিলা কেন্দ্রিক ব্যাপার হওয়ায় সে যদি থানায় অভিযোগ করে প্রথমে তাকেই কিছু খারাপ কথা শুনতে হবে। আবার এমনও হতে পারে মেয়েটা তাকে কোনো ভুল কেসে ফাঁসিয়ে দিতে পারে। যেহেতু আমাদের দেশে কোনো পুরুষ কমিশন অর্থাৎ মেন্স কমিশন নেই, তাই ছেলেরা বিশেষ করে কোনো আইনি সহায়তা পায় না। এটা একটা সমস্যা। তাই আমাদের বোধহয় ভাববার সময় এসেছে যে দেশে একটা মেন্স কমিশন হওয়া দরকার। উইমেন্স কমিশন যেমন রয়েছে, উইমেন্স কমিশনের পাশাপাশি একটা মেন্স কমিশনও দরকার, তবেই জেন্ডার ইকুয়ালিটি সম্ভব। যাই হোক, এরপর আমি বলি আসল কথা। ছেলেটি যখন টাকা পে করে দিয়ে বেরিয়ে আসে, পরের দিন ছেলেটা মেয়েটাকে SMS করে যে কিছু টাকা সে ফেরত চেয়েছে, কারণ এতটা হিউজ অ্যামাউন্ট যখন কারো পকেট থেকে বেরিয়ে যায় স্বাভাবিকভাবেই সেটা তার পক্ষে সুখকর নয়। কিন্তু মেয়েটি তাকে ব্লক করে দেয়। এখানেই বোঝা যায় যে এটা একটা স্ক্যাম। এবার প্রশ্ন হলো, এই যে স্ক্যাম আপনি সেটা বুঝবেন কি করে, বা আপনি সেটা প্রমাণ করবেন কি করে? সত্যি কথা বলতে এখানে প্রমাণ করার জায়গাটা বিশেষ নেই, কারণ আপনি স্বেচ্ছায় গেছেন এবং স্বেচ্ছায় আলাপ করে সময় কাটিয়ে কিছু টাকা খরচ করেছেন। তাই পুলিশ আপনাকে চাইলেও বিশেষ সহায়তা করতে পারবে না। এবার আপনারা বলতে পারেন যে এখানে স্ক্যামটা হলো কোথায়, কারণ এখানে ছেলেটা তো স্বেচ্ছায় গেছে। অবশ্যই এখানে একটা স্ক্যাম আছে। আমি এই কেস স্টাডি করতে গিয়ে জেনেছি মুম্বাই, দিল্লিতে এই ধরনের ঘটনা অনেক আছে, কিন্তু খোদ কলকাতায় এটা প্রথম নয়। হতে পারে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা এতটাই গোপনীয় যে মানুষ চাইলেও এটা প্রকাশ্যে বলতে পারে না। কিন্তু এই ঘটনাটা আমি জানার পরে চুপ করে থাকতে পারিনি, তাই ভিডিও বানালাম। মেয়েটা সুকৌশলে ছেলেটার থেকে টাকা আদায় করলো, এবং এখানে আমার দুটো জিনিস মনে হয়েছে। হয় মেয়েটাকে পাবের পক্ষ থেকে রাখা হয়েছে স্যালারি দিয়ে, নয় মেয়েটার একটা কমিশন পায়, অর্থাৎ যা বিল হবে তার থেকে 10%। এইভাবে মেয়েটি হয়তো রোজগার করে থাকে। এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পাটুলি অঞ্চলের এক যুবকের সাথে। পাটুলি অঞ্চলের সেই যুবক টিন্ডারে একটা অ্যাকাউন্ট খোলে এবং সেখানে তার অনিশা দাস নামে এক যুবতীর সাথে তার পরিচয় হয়। ফ্রেন্ডশিপ হওয়ার পর তাদের মধ্যে কিছুদিন চ্যাটস হয় এবং তারা ডিসাইড করে যে পাটুলি অঞ্চলই তারা দেখা করবে। প্রথমে তারা দেখা করে এবং সিদ্ধান্ত নেয় একটা গেস্ট হাউসে তারা যাবে। গেস্ট হাউসে তারা যায় এবং তাদের মধ্যে একটা মেলামেশা হয়। কিছু পর দুটো যুবক এসে দরজা নক করে। মেয়েটি দরজা খুলে দেয় এবং সেই দুটি যুবক ঘরের ভেতরে এসে সেই যুবকটিকে আটক করে এবং তার থেকে মুক্তিপণ দাবি করে। তাকে বেঁধে রেখে ১ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ছেলেটি বাড়িতে ফোন করে এবং বাড়ির লোক সেই ১ লক্ষ টাকা নেতাজি নগরে এসে সেই দুটি যুবকের হাতে তুলে দেয় এবং সেই টাকা পাওয়ার পরে যুবককে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। এই ঘটনাটির আঁচ বুঝতে পেরে বাড়ির লোকেরা পুলিশে খবর দেয় এবং পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে অনিশা দাস আর বাবুসোনা মণ্ডল নামে এক যুগল এই স্ক্যামটা চালাচ্ছিলেন। তারা শুধু এই যুবকটিকেই নয়, এর আগে বহু যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে
এবং তাদেরকে সহযোগিতা করত আরো 2টি যুবক। এইভাবে তারা স্ক্যামটা চালিয়ে যাচ্ছিল। ঘটনা হলো যে এই ধরনের স্ক্যামে আপনি আটক হয়েছেন, ছেড়ে গিয়েছেন, সেটা আলাদা কথা। আপনার তো খুনও হতে পারত বা আপনার বড় কোনো হানি হতে পারত, সেই দিকটাও কিন্তু আপনার মাথায় রাখা উচিত ছিল। কিন্তু আপনি এসব কথা মাথায় না রেখে আলাপ করতে চলে গেছেন। তাই আজকের আমার ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য ছিল যে আপনি যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন তার বিষয়টা ভালো করে জানুন, তার দিকটা ভালো করে জানুন, তবেই তার সাথে আপনি আলাপ করতে যান। কোনো মানুষের সাথে দেখা হলেই আপনারা আলাপ করতে যাবেন না। এক্ষেত্রে আপনি কোনো প্রমাণ করতে পারবেন না, কারণ এতটাই ইউনিকভাবে এই স্ক্যামাররা কাজ করে থাকে যে প্রমাণ করাটাই কঠিন হয়ে যায়, যেটা একটা কেলেঙ্কারি। আপনারা যারা নিয়মিত নিউজ দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে প্রিয়া শেঠ নামে এক যুবতী এই ডেটিং অ্যাপে এক যুবকের সাথে আলাপ করে এবং তার সাথে দেখা করতে চায়। সে দেখা করতে এলে যুবককে সে খুন করে এবং তাকে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরে রাস্তার ধারে ফেলে দিয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে কত রকমের মানুষ এই অ্যাপে ঘোরাফেরা করে, তাই সাবধান। আগামী দিনে এই ধরনের ঘটনা যেন একটিও না ঘটে আমি আশা করব। আমার ভিউয়ারদের অনুরোধ করব যে আজকের এই পর্বটা তোমাদের বা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর কেমন লাগলো বা এই ধরনের কোনো ঘটনা আপনি কি জানেন সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।